আজকে বড়সড় একটা অ্যাকশন করে ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। ইতিমধ্যে অনেকেই বিষয়টা নিয়ে জানছেন এবং আগামী দিনের জন্য আরো একটা এক্সাম্পল ক্রিয়েট করেছেন। আর ইউনূসের এই সিদ্ধান্তে আমার মধ্যে রাজনৈতিক দলগুলো সবাই খুশি, বাট ভবিষ্যতের জন্য হঠাৎ চুপ্পুকে নিয়ে যা হচ্ছে, হাটে হাঁড়ি ভাঙলেন ভারতের আর্মি চিফ। এ অবস্থায় তার সামনে পদত্যাগ করে বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর অন্য কোনো উপায় নেই। খুবই জরুরি এমার্জেন্সি একটা ঘটনা, এবার ঘটনা ঘটবেন। দর্শক কি ঘোষণা দিয়েছে শুনলে অবাক হবেন। 27 তারিখ লাস্ট ডেট, কোনো তালবাহানা চলবে না। যে ভাই আমি থাকবো না এই পদে, এই যে পদত্যাগ করলাম, পদত্যাগ করে ফেলাম না। কিন্তু গত 7 মাসে তো দেশে বহু টাকা খরচ হয়েছে এই রাষ্ট্রপতির পদটা টিকায় রাখার জন্য, ওনার বাড়ি ঘর পাহারা দেওয়ার জন্য, ওই সুইমিং পুল পরিষ্কার করার জন্য, রান্না বান্না খাওয়া। হ্যাঁ বুঝিনি তো ভাই, রাষ্ট্রপতির খাওয়া। জাতীয় পার্টির সহযোগিতা ছাড়া শেখ হাসিনা সরকার টিকে থাকতে পারতো? কখনোই টিকে থাকতে পারতো না। বাংলাদেশটাকে ব্যর্থ করে দেওয়ার অন্যতম কালপ্রিটস এবং প্যাট্রনস রাঙ্গা, চুন্নু আপনার এবং জিএম খাদের, অনতিবিলম্বে এদেরকে গ্রেফতার করুন। যদি না করতে পারেন, ব্যারিস্টার সুমনের মুক্তি চেয়ে গেলাম আজকে। 10 লক্ষ প্রবাসীকে বিনা খরচে বাইরে পাঠানোর জন্য ডক্টর ইউনূস সরকারের কাছে আমি একটা আবেদন জানাচ্ছি। 10 লক্ষ প্রবাসী যদি সরকারিভাবে বাইরে পাঠানো হয়, তাহলে সরকারের কি লাভ আর দেশের জনগণের কি লাভ? আবারও বোল্ডোজারের ঘোষণা দিলেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য। ডাক্তার পিনাকি ভট্টাচার্য যেই ঘোষণা দেয়, সেই ঘোষণা কিন্তু বাংলাদেশে বাস্তবায়ন হয়। কোথায় নাকি বাংলাদেশে কি হচ্ছে সেই নিয়ে নাকি ট্রাম্পের সঙ্গে আলোচনা করছি। ননসেন্স! সালা নিজের ঘর পুড়ছে, নিজের দেশের নাগরিকদেরকে হাতে পায়ে শিকল বেঁধে ট্রাম্প প্রশাসন ভারতবর্ষে অমৃতসরে বিমানবন্দরে ফেলে দিয়ে যাচ্ছে। সে নিয়ে আলোচনা নেই। বাংলাদেশে কি হয়েছে না হয়েছে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তাদের আভ্যন্তরীণ ব্যাপার। যে ভারতের ইচ্ছার প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা বিএনপিতে। বিএনপি কোনো সংস্কার চায় না এবং সংস্কার ছাড়াই তারা নির্বাচন চায়। বিএনপি ভারতের মতামতকে বাংলাদেশের জনগণের মতামত বলে অপপ্রচার করছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। এমনকি আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকে নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি। আজকে বড়সড় একটা অ্যাকশন করে ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। ইতিমধ্যে অনেকেই বিষয়টা নিয়ে জানছেন এবং আগামী দিনের জন্য আরো একটা এক্সাম্পল ক্রিয়েট করেছেন। আর ইউনূসের এই সিদ্ধান্তে আমার মধ্যে রাজনৈতিক দলগুলো সবাই খুশি, বাট ভবিষ্যতের জন্য নসিহত বার্তা আছে প্রশাসনের কর্মকর্তাদের জন্য। দেখেন, একজন ডিসি হওয়া চারটিখানি কথা না। একজন মানুষের কর্মজীবনের প্রধান একটা টার্গেট থাকে, কোন একটা পর্যায়ে তিনি একজন জেলা প্রশাসক হবেন, একজন জেলার গার্জিয়ান হবেন। কিন্তু গার্জিয়ান হয়ে যদি কোনো ধরনের অনৈতিক কাজে জড়ান, তাহলে পানিশমেন্ট কি হবে? আগামী দিনের নির্বাচনগুলোতে যদি কোনো রকম খেলাধুলা করেন, পানিশমেন্ট কি হবে? এক্সাম্পল কিন্তু তৈরি হয়ে গেল। বিগত 3টি সংসদ নির্বাচন 2014, 18 এবং 24, এই 3টা নির্বাচনে দায়িত্বে থাকা 22 জন ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দিয়েছে আজকে সরকার। তারা বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে অতিরিক্ত সচিব এবং সচিব পদমর্যাদার বিভিন্ন দায়িত্ব পালন করে আসছিলেন। আজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞাপনে আমরা এই সিদ্ধান্তের কথা দেখলাম। আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেছুর রহমান বলছেন, সম্প্রতি জনপ্রশাসন সংক্রান্ত আপনার একটা নির্দেশনা আসছে। সরকারের পক্ষ থেকে একটা কমিটি গঠন করা হয়েছে, সেখানে 4 জন উপদেষ্টা আছেন। এই কমিটিতে মন্ত্রিপরিষদ সচিবও রয়েছেন, আর তিনি নিজে আপনার সাচিবিক দায়িত্বে আছেন। বলা হচ্ছে যে বড় সিদ্ধান্ত হচ্ছে যে 2014, 18 এবং 24 সালের যে বিতর্কিত নির্বাচনে যারা রিটার্নিং কর্মকর্তারা ছিলেন, অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় নির্বাচনগুলো হয় সেখানে প্রত্যেকটা জেলার যিনি প্রশাসক আছেন, ডিসি, তিনি কিন্তু রিটার্নিং কর্মকর্তা হয়ে থাকেন। আর সেই রিটার্নিং কর্মকর্তারা নেতিবাচক ভূমিকা রেখেছিল, এটা অস্বীকার করার সুযোগ নেই, কারণ বিশাল কিন্তু একটা ম্যানুপুলেট হয়েছিল। তো এদের মধ্যে ইতিমধ্যে 43 জনকে ওএসডি করা হয়েছে, 43 জন ওএসডি। আর যাদের চাকরির বয়স 25 বছরের কম আর যাদের চাকরির বয়স 25 বছরের বেশি, তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দিয়েছে সরকার। আজ এরকম 22 জন সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি করা হয়েছে। বলা হচ্ছে যে যাদের বয়স 25 বছরের কম, তো তাদের বিরুদ্ধে দুদক সহ আরো বিভিন্ন অ্যাক্টিভিটিজও সামনে আসতে যাচ্ছে। সাবেক ডিসিদের বাইরেও অন্যান্য কর্মকর্তাদের বিষয়েও আপনার যাদের নামে দুর্নীতির অভিযোগ আছে অথবা আইনের বাইরে গিয়ে অতিরঞ্জিত কর্মকাণ্ড করেছেন, তারাও চাকরি বিধি অনুযায়ী সাজা পাবেন।
তো আমরা মোটামুটি যতটুকু বুঝতে পারছি যে আপনার আওয়ামী লীগকে মাঠে রাখতে বা ক্ষমতায় রাখতে সরকারের যে ডিপার্টমেন্টগুলো কাজ করেছে, ইভেন সরকার পতনের পর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা এখনো অধিষ্ঠ আছেন তাদের তালিকা করা হচ্ছে, ইভেন তাদেরকে বেছে বেছে আউট অফ মার্কেট করে দেওয়া হবে। আর এতে অনেক ডিসিদের মধ্যে ভয়ও কিন্তু ঢুকে গেছে। তবে এটা একদিকে ভালো। আমি কেন ভালো মনে করি দেখেন, আগামী দিনে যে নির্বাচনগুলো হবে, সরকার কিন্তু ডক্টর ইউনূস তো একা না, শেখ হাসিনা একা না, সরকারের বিভিন্ন হাত পা আছে। হাত পাগুলোর মধ্যে প্রধান কিছু হাত পা হচ্ছে ডিসিরা, উপজেলা কর্মকর্তারা, ইউএনওরা। তারা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, টাকা পয়সার লোভে নির্বাচনকে ম্যানিপুলেট করে, তাহলে এই দেশে কখনোই নির্বাচন সুষ্ঠু হবে না। এটা আগামী দিনের জন্য একটা কঠিন সবক হিসাবে রইল। পার্শ্ববর্তী একটা দেশ বা ভারতের অন্যতম দালাল জাতীয় পার্টির জিএম কাদের আজকে একটা মন্তব্য করেছেন। সে বলছে যে আপনার ম্যান্ডেট নাই এই সরকারের। সে যে 16 বছর ক্ষমতায় ছিল, বিনা বুথে ভোট চুরি করে, এই ভোট চোর, তাকে জিজ্ঞেস করবেন তাকে ম্যান্ডেট কে দিয়েছিল? তাকে কে জিজ্ঞেস করবেন আপনারা? তাকে ম্যান্ডেট কে দিয়েছিল? তাকে ভারত যে বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করার জন্য তাকে এই ম্যান্ডেটটা কে দিয়েছিল? মনে আছে? বলেছিল ভারত থেকে এসে। ভারতের সাথে কি আলোচনা হয়েছে আমি বলতে পারবো না। খায় বাংলাদেশের, পরে বাংলাদেশের, সংসদ বাংলাদেশের, কিন্তু ভারতে যায় গিয়ে সেখানে আলোচনা করে এসে বলে কি কথা হয়েছে আমি বলতে পারবো না। এই হলো আপনার এই রাজনীতিবিদ জাতীয় পার্টির জিএম কাদের। সে বলে ম্যান্ডেট নাই। কল্পনা করতে পারেন আপনি তার অদ্যতপূর্ণ এবং কতটা অদ্যতপূর্ণ একটা বিহেভিয়ার হতে পারে? এটা কেন হলো জানেন? এটা একমাত্র হলো যে আপনি ফেসিস্টদের বিচার করতেছেন, গ্রেফতার করে যাচ্ছেন, অন্যতম ফেসিস্টদের সহযোগী, তার কোনো বিচার নেই। জাতীয় পার্টির কাউকে গ্রেফতার করা হচ্ছে না কেন এখন পর্যন্ত? এটা আমি জানতে চাই। জাতীয় পার্টির সহযোগিতা ছাড়া শেখ হাসিনা সরকার টিকে থাকতে পারতো? কখনোই টিকে থাকতে পারতো না। অন্তত আন্তর্জাতিকভাবে লজ্জিত হতো। একটা দল থাকতো। কখনো হয়েছে? তাহলে এটা কিভাবে সম্ভব? আর এই সরকারকে ম্যান্ডেট দিয়েছেন 98% মানুষ। তাকে বুঝিয়ে বলবেন আপনারা, এই দালালকে বুঝিয়ে বলবেন। সম্ভবত ভারত থেকে কোনো পানি খেয়েছে রিসেন্টলি, কারণ কোন ধরনের কোন কমিউনিকেশন সেট আপ করে, কোন ধরনের আগ্রহ বা কোন ধরনের শক্তি পেয়েছে, এসে এই বক্তব্যটা দিচ্ছে। আমি আশ্চর্য, ব্যারিস্টার সুমন আওয়ামী লীগের, জানেন না খুনের সাথে জড়িত, না গুমের সাথে জড়িত, না লুটপাটের সাথে জড়িত, শুধু ফেসিস্টদের দালালি করতো উনি সোশ্যাল মিডিয়াতে। সে আজকে জেলে। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ব্যারিস্টার সুমনের অপরাধ কি জাতীয় পার্টির এই ফ্যাসিস্টের সহযোগিতার অপরাধের চাইতে বেশি? আমি জিজ্ঞেস করতে চাই আপনারা বাংলাদেশের জনগণ যারা আছেন, দেশে বিদেশে প্রবাসী যারা আছেন, ব্যারিস্টার সুমন কোন অপরাধে আপনার অভিযুক্ত? কে দালালি করতো? আমি প্রথম ব্যক্তি তাকে ধরেছি, ব্যারিস্টার সুমনকে। আমি ইলিয়াস হোসেন, রাইট? সবার আগে আমরা ধরেছি তাকে। তাহলে ব্যারিস্টার সুমন কোনো কিছু করে নাই, শুধু বলতো আমার নেত্রী, জননেত্রী বঙ্গবন্ধু কন্যা, আমি বঙ্গবন্ধু, আমি আওয়ামী লীগের, এটা বলতে বলি। আর কি ব্যারিস্টার সুমন কি কারো জায়গা দখল করেছে? কাউকে মিথ্যা মামলা দিয়েছে? কারো কাছ থেকে সম্পদ কেড়ে নিয়েছে? বলেন আপনারা। সে জেলে এখনো। আর এরা বাহিরে। এই অবিচার কেন? বৈষম্য বিরোধী আন্দোলনে যে সরকার এসেছে, সেই সরকারের কাছে আমরা এমন বৈষম্য আমরা দেখতে চাই না। অনতিবিলম্বে এই ফ্যাসিস্টদের অন্যতম সহযোগী, বাংলাদেশটাকে ব্যর্থ করে দেওয়ার অন্যতম কালপ্রিটস এবং প্যাট্রনস, অ্যারেস্ট দেম। রাঙ্গা, চুন্নু, আপনার এই যে এরশাদ সাহেবের একটা বউ ছিল, নাম কি? এই যে আপনার এই রওশন এরশাদ এবং জিএম কাদের, অনতিবিলম্বে এদেরকে গ্রেফতার করুন। যদি না করতে পারেন, ব্যারিস্টার সুমনের মুক্তি চেয়ে গেলাম আজকে। এটা আনফেয়ার, আনরিজনেবল, আনজাস্ট। It is injustice against Barrister Shuman. He is in jail and they are free. They are outside. He is in cage, they are not. It is unfair. I am protesting for this decision of the government. Onotibilombe, release Barrister Shuman if you do not arrest them. Because he didn't do anything else. That's the bottom line, ladies and gentlemen. এটাই আমার বক্তব্য ছিল। ভালো থাকবেন। আজকে এসে বক্তব্য দিচ্ছে কি জানেন? সংস্কার আমরা চাই না। দেশটাকে আবারও সেই আপনার ভারতীয় আগ্রাসন এবং ব্যক্ত করে দেওয়া এবং এই রাজনৈতিক দুর্বৃত্তদের কবলে দেশটাকে 2000 মানুষের প্রাণীর বিনিময়ে, 25,000 পঙ্গুত্বের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে আবারও। এই কালপিট গুলো এখনো এতটা দুঃসাহস কিভাবে পায় এখানে এসে এই বক্তব্যটা দিতে? আবার আপনাকে বলেন একটা মামলা নেই জাতীয় পার্টির বিরুদ্ধে, আবার বলেন যদি মামলাই না করবেন তাহলে জাতীয় পার্টি রাজনীতি করতে পারবে না কেন? দ্যাটস মাই কোয়েশ্চন টু, ফেয়ার কোয়েশ্চন। তাহলে জাতীয় পার্টিকে আপনারা রাজনীতি করার সুযোগ দেন। আপনারা আওয়ামী লীগকে দিচ্ছেন না, ছাত্রলীগকে দিচ্ছেন না, আবার জাতীয় পার্টিকে আপনারা রাজনীতি করার সুযোগ দিবেন না, আবার মামলাও করবেন না। মামলা করবেন না মানে দ্যাটস ভেরি গুড, রাইট? তাহলে কোন আইনে আপনারা তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে রেখেছেন জাতীয় পার্টির? এটা আমি জানতে চাই আপনাদের কাছে। উই ক্যান বি ফেয়ার এন্ড স্কোয়ার, এভরিথিং গট টু বি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল এন্ড প্রসিডিউরস। You cannot violate one and you cannot keep one and stop another one. No, you cannot do that. That's against the law. So that's the bottom line is, আপনারা যদি মনে করেন তারা অপরাধী না, let them practice their democratic rights. That's the bottom line. আর যদি সে অপরাধী না হয় তাহলে ব্যারিস্টার সুমনের মুক্তি চেয়ে গেলাম, অনতিবিলম্বে মুক্তি চাই ব্যারিস্টার সুমনের। কারণ তার অপরাধ কোনোভাবেই এদের চেয়ে বেশি নয়। এটা আনফেয়ার হবে তাকে জেলে রাখা কোনো কারণ ছাড়া আর এদেরকে বাইরে রাখা। বিএনপি ভারতের মতামতকে বাংলাদেশের জনগণের মতামত বলে অপপ্রচার করছে, অথচ 1500-র উপর ছাত্রছাত্রী জনতা জীবন দিয়েছে এই সংস্কারের জন্য।
আর বিএনপি উড়ে এসে জুড়ে বসে সংস্কারবিহীনভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ভোগ করতে চাইছে, কিন্তু বাংলাদেশের জনগণ তো তা মেনে নেবে না। এত বছর স্বৈরাচারী শেখ হাসিনা নিজে আবোল তাবোল সমস্ত নিজের কথা বলতো, বাংলাদেশের মতামতকে, ইচ্ছাকে, চাওয়া পাওয়াকে কোনো গুরুত্ব দিত না। বিএনপি এখন তাই শুরু করেছে। আওয়ামী লীগের পতন থেকে বিএনপি কোনো শিক্ষা নিচ্ছে না। বিএনপি ভুলে যাচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা 16 বছর ভারতের সম্পূর্ণ সাহায্য নিয়ে যেই দানবের মতো ক্ষমতায় বসেছিল, 16 বছর পরে হলেও কিন্তু এই নতুন প্রজন্মে ছাত্রছাত্রী জনতা এই আওয়ামী লীগকে টেনে নামিয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। আজকে গত 16 বছরে ধ্বংসপ্রাপ্ত এবং বিএনপির সকল বিকৃত, ভারতের কাছে বিকৃত সকল নেতার এরকম একটা দলকে এই বর্তমান নতুন প্রজন্মের ছাত্রছাত্রী জনতা বিদায় করতে কতদিন সময় লাগবে? গত অনেকগুলা ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি যে ডক্টর ইউনূস কেন কাজ করতে পারছেন না, ওনার কারণ আরকে সংস্কার করতে দেওয়া হচ্ছে না, কাজ করতে দেওয়া হচ্ছে না। এত প্রতিকূলতার মাঝেও ডক্টর ইউনূস কিন্তু 22 জনকে বরখাস্ত করেছে এবং 43 জনকে ওএসডি করেছে, যারা গত 16 বছর স্বৈরাচারী শেখ হাসিনাকে সাহায্য করেছে দানব হতে এবং জনগণকে শোষণ করতে। সুতরাং সংস্কার শুরু হয়েছে, ইনশাআল্লাহ আমরা সামনে আরও সংস্কার দেখতে পাবো। তাই জনগণ চায় 1500 বা তার চেয়ে বেশি ছাত্রছাত্রী জনতা যেন যেই উদ্দেশ্যে জীবন দিয়েছে এই দেশের সংস্কারের জন্য, তাই বাংলাদেশের জনগণ চায় এই দেশে আগে সংস্কার হোক, তারপরে নির্বাচন। সুতরাং বাংলাদেশের জন্য ক্ষতি করতে গিয়ে নিজের উপরেই ক্ষতি টেনে এনেছে ভারত, আর সেই ভারতের উপর বিশ্বাস করছে এবং ভরসা করছে বিএনপি। বিএনপি বুঝতে পারছে না যে ভারত সবসময় সমগ্র প্রতিবেশীতে একটি নির্দিষ্ট দল ও ব্যক্তির উপর ভরসা করে চলেছে, যার ফলে প্রতিটা প্রতিবেশীকে হারিয়েছে সে। ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বহু আগে থেকে আওয়ামী লীগের সাথে সেই কন্ট্রাক্ট করে রেখেছে, যার ফলে আওয়ামী লীগ হচ্ছে একটা ভারতীয় দল। তারা এতটাই বিএনপির প্রতি এতটাই নির্মম হয়ে উঠেছে নিজেরাই, নিজের দলের প্রতি, যে প্রতিনিয়ত তাদের এইসব কর্মকাণ্ডে তারা নিজেরাই বিএনপির কবর রচনা করছে। আপনি কি বলতে চান যে মির্জা ফখরুলরা এতটাই বোকা হবে যে তাদের প্রতিদিনের কথাবার্তা এবং সন্ত্রাসী কার্যকর্ম বিএনপির জন্য কত বড় বিপদ বয়ে আনছে তা তারা বুঝতে পারছেন না? তারা তা ভালোই বুঝতে পারছে, কিন্তু তারা ভারতের নির্দেশে, ভারতের কাছে হয় পয়সায় নয় হানি ট্র্যাপে আজকে এইভাবে দেশের এবং দলের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এই জন্য তারা অত্যন্ত চতুরভাবে তারেক রহমান এবং বেগম জিয়াকে দেশের বাইরে রেখেছে। তারা চাচ্ছে যে ভারতের সাহায্যে তারা কোনোভাবেও যদি ক্ষমতায় আসতে পারে, আসলো, তাদের কিছু অর্থ প্রতিপত্তি হলো, কিন্তু ভারতের পরিকল্পনা বিএনপিকে 1-1.5 বছর রেখে তাদেরকে আরও বদনাম কামিয়ে আবার বিএনপিকে সরিয়ে দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা। কিন্তু বাংলাদেশের এই নতুন প্রজন্ম বেঁচে থাকতে কোনোদিন আর তা হতে দেওয়া যাবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, প্রয়োজনের সাথে সাথে বিএনপিকেও নিষিদ্ধ করা হবে। বাংলাদেশে যদি যোগ্য এবং দেশপ্রেমিক কোনো রাজনৈতিক দল না থাকে, তাহলে কোনো রাজনৈতিক দলের প্রয়োজন নেই। এই দেশ জনতা চালাবে, এই দেশ এবং দেশের মালিক জনতা। প্রিয় দর্শক, আমি আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। নিউজ সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এর মতন এখানে শেষ করছি, ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।